আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দেখতে দেখতে আমাদের থার্ড ক্লাসে চলে আসছি। তো তোমাদের ফার্স্ট ক্লাসটা ছিল জেনারেল এক্সামিনেশনের যাবতীয় স্যার টপিকটা, সেটার উপর। সেকেন্ড পার্টটুকু ছিল আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। থার্ড ক্লাসটা হবে রেসপিরেটরি সিস্টেমের উপর। তো আউট অফ অল দ্য সিস্টেমস, রেসপিরেটরি সিস্টেম মানে প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফাইনাল প্রফে আসলে ভাইভাটা শুরুই হয় দেখা গেছে রেসপিরেটরি সিস্টেম অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর দিয়ে, ঠিক আছে। এখানে ইন্ডেক্সের পার্টটুকু আমি দাগাচ্ছি না, এটা আমি অলরেডি তোমাদের যে ফার্স্ট ক্লাস সেখানে দাগাই দিচ্ছি, ঠিক আছে। তো আমরা ক্লাসে চলে যাই। ইন্ট্রোডাকশানের মধ্যে একটু খেয়াল রাখবা যে তোমাকে এখানে কী কী কমন শর্টকেস এগুলো লেখা আছে, এগুলো ইম্পর্টেন্ট না। এই পার্টটুকু আমার মনে হয় কোনো কিছু দাগানোর দরকার নেই। এক্সামিনেশন রুটিনের মধ্যে খুব বেশি কিছু তোমাদের এখানে অ্যাগেইন লাগে না। এক্সামিনেশন অফ দ্য চেস্ট ডিরেক্টলি লাগে, ঠিক আছে। তাহলে এক্সামিনেশন অফ দ্য চেস্টের মধ্যে আমি সবসময় বলি যে কার্ডিওভাস্কুলার মানে রেসপিরেটরি সিস্টেম যখন বলতেছো ইন্সপেকশনে মানে দুইটা পয়েন্ট আসলে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হলো মুভমেন্ট অফ দ্য চেস্ট আর একটা হলো রেসপিরেটরি রেট। হ্যাঁ, এখানে রেটটা হয়তো লেখে নাই, ঠিক আছে। তাহলে মুভমেন্ট অফ দ্য চেস্ট এবং রেসপিরেটরি রেট, হ্যাঁ, এই দুইটা জিনিস না বলা পর্যন্ত তোমার ইন্সপেকশন আসলে শেষ হয় না, ঠিক আছে। তাহলে ইন্সপেকশনে এই দুইটা পয়েন্ট মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। পালপেশনের ক্ষেত্রে প্রথম 4টা পয়েন্ট তোমাকে বলতেই হবে, পারকাশনের ক্ষেত্রে 3টা পয়েন্ট 3টাই বলবা, অস্কালটেশনের 3টা পয়েন্ট 3টাই বলবা। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগে না। রেসপিরেটরি রেট কখন বাড়ে কখন কমে এগুলো আসলে স্যাররা জিজ্ঞেস করে না। এনি লাং প্যাথোলজিতে বেসিক্যালি রেসপিরেটরি রেট বাড়ে, ঠিক আছে। এটা জাস্ট মাথায় রেখো, এখানে দরকার নেই। এখানে কিছু স্পেশাল টাইপের ব্রিদিংয়ের কথা লিখছে, অ্যাবনর্মাল ব্রিদিং। এর মধ্যে কেউ যদি চাও কুশমল ব্রিদিংটা নিয়ে সারানোর সময় জিজ্ঞেস করে, দুইটা জায়গায় পাওয়া যায়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর রেনাল ফেলিয়ার, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে। বাকি জায়গাগুলো ইম্পর্টেন্ট না। অ্যাসিমেট্রিক্যাল চেস্ট এগুলো আসলে এক্সামিনেশনের পার্টটুকু এখানে না দেখাই। শেপ অফ দ্য চেস্ট অত ইম্পর্টেন্ট না, দুই রকম শেপ দেখা যায় আর কি, পেকটাস ক্যারেটাম এক্সক্যাভেটাম, আর একটা আছে হ্যারিসন সালকাস। হ্যারিসন সালকাসটা কোথায় পাওয়া যায় স্যাররা এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এখানে লিখছি কি না, আচ্ছা, হ্যারিসন সালকাস সাধারণত আমরা পাই যে সিওপিডিতে পাওয়া যেতে পারে, অথবা কারো যদি ছোটোবেলা থেকে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে পাওয়া যেতে পারে, ঠিক আছে। এটা একটু জেনে রাখো। সিওপিডির ক্লাসিক্যাল ফাইন্ডিং হলো ব্যারেল শেপ চেস্ট, যেখানে চেস্টের অ্যান্টেরিয়র পোস্টের ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার দুইটা সমান হয়। কোথায় পাওয়া যায়? সিওপিডিতে। এটা মাথায় রেখো। চেস্ট মুভমেন্ট রিডাকশন বেসিক্যালি যে কোনো লাং প্যাথোলজিতেই চেস্ট মুভমেন্ট রিডাকশন হয়। পালপেশন এগুলো এখান থেকে পড়ার দরকার নেই। মানে বেসিক তোমাদের শর্ট কেসের যে কেসগুলো আছে সেগুলোর প্রত্যেকটা লাং ফাইন্ডিং আমি তোমার লাংয়ের ক্লিনিক্যাল ফাইন্ডিং কীরকম হবে সেটা আসলে আমি পড়াইছি। তো সেটা আমার যে কোর্স ছিল বেসিক অফ এক্স রে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো নিতে পারো। এই বেসিক অফ এক্স রে কোর্সে ওই প্রত্যেকটা কমন ডিজের লাং ফাইন্ডিং এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে। তো এটা আমার মনে হয় এখান থেকে তোমরা না পড়ো, ওটার আমি একটা লিঙ্ক তোমাদের হয়তো কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে। এগুলো এখান থেকে লাগে না। ভোকাল ফ্রেমিটাস ট্রাকিয়া এগুলো এগুলো তোমাদের লাগে না। ট্রাকিয়া শিফটিং এক্সরেতে লাগে, ওই এক্সরে থেকে পড়লেই হয়। ইনক্রিজ ভোকাল ফ্রেমিটাস কই পাবা, এটা ভাইবার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুনিয়ায় মাত্র 3টা লাং প্যাথোলজিতে পাওয়া যায়, বাকি সবগুলোতে ভোকাল ফ্রেমিটাস রিডিউস হয়, ঠিক আছে। এবং যে 3 জায়গায় ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হয় সেই 3 জায়গাতেই আবার ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল পাওয়া যায়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। হাইপার রেজোনেন্ট ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, এটা ভাইবার জন্য ভিভিভিআই হাজার হাজার স্টার দিয়ে পড়বা। যে কোনো লাং প্যাথোলজিতেই মানে আন্ডারলাইং ব্রেথ সাউন্ড পারকাশন ডাল হবে, তো 3 জায়গায় হাইপার রেজোনেন্ট হবে, ঠিক আছে। এটা মাথায় ইম্পর্টেন্ট রাখবা। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড এটা কোটি কোটি স্টার দিবা। 3 জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা পাই বেসিকলি 3টা জায়গায়, তারপরে আরও 2টা জায়গায় পাওয়া যায় আর কি। সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কীরকম হয় এটা সারা জিজ্ঞেস করে, ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি বলতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দরকার নেই। প্লুরাল রাবের সংজ্ঞাটা সারা জিজ্ঞেস করে, যেটা মানে ডিফাইন প্লুরাল রাব, হ্যাঁ। এবং গ্রেটিং ক্র্যাকিং রাবিং লেদারি একটা সাউন্ড, ঠিক আছে। আমি আগের ক্লাসে তোমাদের পেরিকার্ডিয়াল রাবটাও পড়তে বলছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ যখন প্লুরাইসি থাকে তখন একই সাথে পেরিকার্ডিও প্লুরাল রাব থাকতে পারে, যেটার মধ্যে ডিফারেন্সিয়েট করবা কীভাবে এই পয়েন্টটা দিয়ে, ঠিক আছে।
রেসপিরেশন স্টপ করলে প্লুরাল ভার্ব অ্যাবসেন্ট হয়, আর পেরিকার্ডিয়াল ভার্বের রেসপিরেশনের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্রেপিটেশনটা আসলে কী ধরনের শব্দ এটা স্যারা জিজ্ঞেস করে, বাবলিং অথবা ক্র্যাকলিং। এটা মানে প্যান ইন্সপিরেটরি হইতে পারে, আর্লি ইন্সপিরেটরি হইতে পারে। কোর্স ক্রেপিটেশনের কজ এবং ক্রেপিটেশন যেটা তোমার কাফিংয়ের পরে রিডিউস হয়, এগুলো স্যারা জিজ্ঞেস করে। কোর্স ক্রেপিটেশনের কজটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, আর কাফিংয়ের পরে রেজলভ হয়, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, পারলে ভালো, না পারলে সমস্যা নেই। বাইল্যাটারাল বেজাল ক্রেপিটেশন, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাকিউট এলভিএফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে আমরা পাই, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো যেগুলো দাগাচ্ছে না সেগুলো পড়তে যায় না। রংকাই কোথায় পাওয়া যায়? রংকাই কী ধরনের সাউন্ড? একটা মিউজিক্যাল সাউন্ড। হ্যাঁ, রংকাই এবং উইজিং দুইটাই সেম। উইজিং হলো খালি কানে শোনা যায়, রংকাইটা হলো স্টেথোস্কোপ দিয়ে শুনি। উইজিং রংকাই একই জায়গাতে পাওয়া যায়, সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে পাওয়া যায়। বেডসাইড লাং ফাংশন টেস্ট এগুলো দরকার নেই। কোন কোন ড্রাগ ব্রঙ্কিয়াল অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে, এটা পড়বা, এটা ভাইভাতে স্যারা জিজ্ঞেস করে। তারপরে একটা রোগীকে প্রেশার ওষুধ দেওয়ার পরে কাশি হয়েছে, কি প্রেশার ওষুধ দিচ্ছে, এটা স্যারা মাঝে মাঝে ভাইভাতে সিনারি ওয়াইজ জিজ্ঞেস করে। কোন কোন ড্রাগ এই যে ডিপিএলডি করে, এটা এফসিপিএস এর জন্য পড়ার দরকার নেই, সরি, এটা এমবিবিএস লাইফে পড়ার দরকার নেই, এটা এফসিপিএস মেডিসিনে লাগে, ঠিক আছে। আচ্ছা, এআরডিএস এগুলো তোমাদের দরকার নেই। একটা রোগী হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছে, ঠিক আছে, অনেক সময় মেডিসিনের ভাইভা সাররা শুরুই করে এইভাবে যে একটা রোগী তোমার কাছে ধরো প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছে, তুমি কী কী জিনিস চিন্তা করবা, তখন এই সিরিয়ালে বলবা। হ্যাঁ, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, পালমারি ইডিমা, এম্বোলিজম, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, এআরডিএস অথবা মানে হিস্টেরিক কনভার্সন রিয়াকশন, মানে রোগী ভং করতেছে বা মানে করতেছে, অ্যাক্টিং করতেছে, সেটাও হতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো কোনটা কীভাবে ডিফারেন্সিয়েট করবা, স্যার ক্লিনিক্যাল ফিচার ওয়াইজ, ফিচারটা তখন জিজ্ঞেস করে আর কি। এইভাবে মানে এই কোয়েশ্চেন দিয়ে অনেক সময় স্যাররা ভাইভাতে ঢুকেন, ঠিক আছে, এটা পড়তে হবে। আচ্ছা, প্লুরাল ভার্বের সংজ্ঞা, এটা আগেও দাগাই দিছি, এটা ইম্পর্টেন্ট। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে প্লুরাইসি। পেশেন্ট প্রেজেন্ট করে কি নিয়ে? প্লুরাইটিক চেস্ট পেইন নিয়ে। এটা ক্যারেক্টারিস্টিক্সটা পুরো পয়েন্ট ধরে ধরে জানতে চায় স্যাররা মাঝে মাঝে। হ্যাঁ, এটা সাধারণত তোমার যদি একটা রোগীর নিউমোনিয়া তোমার লং কেসে পড়ে বা প্যারানিউমোনিক ইফিউশন লং কেসে পড়ে, তখন এটার কোয়েশ্চেন বেশি আসবে আর কি, ঠিক আছে। এখান থেকে আর কোনো কিছু দরকার নেই। হোয়াট ইজ ক্রেপিটেশন? ক্রেপিটেশনের সংজ্ঞা বলছি, পড়বা। প্লুরাল ইফিউশন, এটার দুনিয়ায় যা আছে এটা বেসিকলি সব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার যা আছে সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ক্লিনিক্যাল ফাইন্ডিং কি পাবা, এটা এক্সের থেকে ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে জিজ্ঞেস করে, এক্সরেতে জিজ্ঞেস করে, ক্লিনিক্যাল মানে অবস্থা জিজ্ঞেস করে, কলাপস না কেন, এগুলো তো মানে কলাপস না কেন, কনসোলেশন না কেন, এই কোয়েশ্চেনগুলো স্যাররা অনেক সময় শর্ট কেসে করে। এগুলো হলো বেসিক্যালি আমরা মানে ফাইন্ডিং থেকে ডিফারেন্সিয়েট করাই আর কি। আচ্ছা, একটা কনসোলেশনের মানে পসিবল ফাইন্ডিং কী কী থাকে, একটা প্লুরাল ইফিউশনের পসিবল ফাইন্ডিং কী কী থাকতে পারে, প্লুরাল ইফিউশনের সংজ্ঞা। তারপরে এখান থেকে আসো, পেশেন্ট ইয়াং হইলে এত জিজ্ঞেস করে না। প্লুরাল ইফিউশনের 4টা কমন কজ, VVVI, হ্যাঁ, একদম সিরিয়াল ওয়াইজ পড়বা, ঠিক আছে। এবং এখানে ইয়েতেও ভুল আছে, ওই যে আবদুল্লাহ স্যারের বইয়েও ভুল আছে। মনে রাখবা, যেই প্লুরাল ইফিউশন মানে যেই টিবি প্লুরাল ইফিউশন করে সেটা হলো নর্মাল টিউবারকুলোসিস, হ্যাঁ, সেটা পালমোনারি টিবি না, ঠিক আছে, এটা মাথায় রেখো, এটা ডেভিডসন ঠিক করে দেওয়া আছে। আচ্ছা, প্লুরাল ইফিউশন কতটুকু হইলে আমরা ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারি, এটা স্যাররা জিজ্ঞেস করে যে ক্লিনিক্যালি ডিটেক্ট করার জন্য কত হইতে হয়, 500 ml হইতে হয়, এক্সরেতে দেখার জন্য 200 ml হইতে হয়, আলট্রাতে দেখার জন্য হলো তোমার 100 ml হইতে হয়, ঠিক আছে, এটা স্যাররা জিজ্ঞেস করে। আচ্ছা, রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, লেফট সাইডেড, এটার কজ আলাদা করে পড়বা, স্যাররা জিজ্ঞেস করে। প্লুরাল ইফিউশন অ্যাকর্ডিং টু কালার, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ধরো রেলেভেন্ট ফাইন্ডিং কী কী পাইতে পারো, এটা কজ ওয়াইজ আর কি, এগুলো আসলে সবই পড়া লাগে। ইনভেস্টিগেশন কী কী করবা, তারপরে স্যাররা জিজ্ঞেস করে যে প্লুরাল ফ্লুইড যখন তুমি অ্যাসপিরেট করো, হ্যাঁ, অ্যাসপিরেশন থেকে আসলে কী কী করি আমরা, যে কোনো দুনিয়াতে যে কোনো অ্যাসপিরেশন করার পরে আমরা PMBC করি, ঠিক আছে। তাহলে কিছু ফিজিক্যাল টেস্ট করি, কিছু মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করি, কিছু বায়োকেমিক্যাল টেস্ট করি, কিছু সাইটোলজিক্যাল টেস্ট করি, ঠিক আছে। এটা এখানে লেখা আছে, ধরো
এই যে অ্যাসপিরেশন করে কি করবা, এটা ফাইনাল প্রফে অবশ্যই ধরবে। এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখি, মাইক্রোবায়োলজিক্যালের মধ্যে গ্রামস ট্রেনিং করি, তারপরে মাইক্রোবায়োলজির মধ্যে এএফবি পড়ে, সিএস পড়ে, ঠিক আছে, এগুলো সব মিলে মাইক্রোবায়োলজি। বায়োকেমিক্যাল চেস্টের মধ্যে আমরা প্রোটিন দেখি, সুগার দেখি, এডিএ অ্যাডনোসিন ডিএমাইনেজ, এটাও আসলে ইয়ে থেকেই দেখি, এটাও বেসিকলি আমরা বায়োকেমিক্যালের মধ্যে করি। এটা দিস ইজ পার্ট অফ লিম্ফোসাইট, মানে এই অ্যাডনোসিন ডিএমাইনেজ এটা লিম্ফোসাইট থেকে রিলিজ হয়। হ্যাঁ, লাস্টে সাইটোলজিক্যাল টেস্ট করি। এটা সুন্দর করে বলবা যে স্যার আমরা যে কোনো অ্যাসপিরেশন যেখান থেকে নিয়ে গেলাম আমরা পিএমবিসি করি, ফিজিক্যাল কিছু টেস্ট করি, মাইক্রোবায়োলজিক্যাল করি, বায়োকেমিক্যাল করি, সাইটোলজিক্যাল করি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্লুরাল ফ্লুইডের অ্যামাইলেজের রোল আছে, ইয়েস, যদি লেফট সাইডের প্লুরাল ইফিউশন যেটা প্যানক্রিয়াসে পরে হয় সেটা যদি কজ হয় তাহলে আমরা প্লুরাল ফ্লুইড অ্যামাইলেজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এক্সুডেটিভ আর ট্রান্সলেটিভ কীভাবে ডিফারেন্সিয়েট করে এটা লং কেস পড়লে জিজ্ঞেস করবে, বোর্ড ভাইভাতে এত দূর যায় না। একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার নাম হলো লাইটস ক্রাইটেরিয়া। এই তিনটা, এই যে এলডিএইচ, প্লুরাল ফ্লুইড এলডিএইচ, প্লুরাল ফ্লুইড প্রোটিন, এটা এই তিনটা মিলে আসলে লাইটস ক্রাইটেরিয়া হয়। আচ্ছা, এখানে এক্সুডেটিভের কজ, ট্রান্সলেটিভের কজ দেওয়া আছে, আলাদা করে পড়ো লাগে। হোয়াট ইজ সিউডো টিউমার, ইয়েলো নেল, এগুলো দরকার নেই। কখন ম্যালিগনেন্ট ডিফিউশন সাসপেক্ট করবা এটা এমনি নিজের নলেজের জন্য পড়ো, কারণ তোমাদের কখন মাঝে মাঝে দিবে আর কি, যে ইয়ে। আচ্ছা, হিমোথোরাক্স কি, এম্পাইমা, হোয়াট ইজ এম্পাইমার কজটা পড়ো। বেসিক্যালি যে কোনো লাং প্যাথোলজিতেই এম্পাইমা হইতে পারে। প্লুরাল এম্পাইমাথোসিসের ইয়ে দরকার নেই, এম্পাইমা নেসেসিটেন্স এগুলো দরকার নেই। বাইল্যাটারাল প্রলিফিউশন কখন পাওয়া যায় এখানে লিখছে, ইউজুয়ালি মাথায় রাখবা যে যতগুলো ট্রান্সলেটিভ কজ আছে, ধরো সিসিএফ, তারপর সিএলডি, নেফ্রোটিক সিনড্রোম, সবগুলোতে আসলে বাইল্যাটারাল প্রলিফিউশন হয়। হ্যাঁ, রিকারেন্ট প্রলিফিউশন এগুলো দরকার নেই। প্লুরোডোসিস এটা একটু মাথায় রেখো, এটা কেউ যদি অনার্স পাইতে চায় এটা সারা জিজ্ঞেস করে, যে কারো ম্যালিগনেন্সি, তো ম্যালিগনেন্সি যেটা হয় বারবার প্রলিফিউশন হয়, তখন আমরা প্লুরাল স্পেসটা অবলিটারেট করে দিই, ঠিক আছে। তো কীভাবে করি এটা মাঝে মাঝে সারা জিজ্ঞেস করে, কেউ খুব 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 ভালো পারলে জিজ্ঞেস করে এই টেট্রাসাইক্লিন দিয়ে করি অথবা ট্যাল্ক দিয়ে করি, ঠিক আছে। আর ঢাকা মেডিকেলে আমরা করি যেটা, সেটা হলো ব্লাড প্যাচ দিয়ে। হ্যাঁ, এটা ডিটেলস জানা দরকার নেই, এটা থোরাসিক সার্জনরা করে ব্লাড প্যাচ দিয়ে। আমিও নিজে 4-5টা করছিলাম, মানে ব্লাড প্যাচ প্লুরোডেসিস, ঠিক আছে। কেউ যদি সার্জারিতে ক্যারিয়ার করো, থোরাসিক সার্জারিতে প্লেসমেন্ট হয় তখন দেখবা। আচ্ছা, এগুলো আর দরকার নেই। রিউমাটয়েড প্রলিফিউশন দরকার নেই। কখন অ্যাসপিরেট করবা, অ্যাসপিরেশন দুই রকম করে, একটা হলো মানে কনফার্ম করার জন্য, কজ বের করার জন্য, ডায়াগনোসিস অথবা থেরাপিউটিক। থেরাপিউটিক তখনই করি যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। কীভাবে ট্রিটমেন্ট করবা, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, ঠিক আছে। আচ্ছা, কখনো স্টেরয়েড দিই কিনা, ইউজুয়ালি স্টেরয়েড দিই না, কিন্তু যখন টিউবারকুলার প্লুরালিফিউশন হয় তখন স্টেরয়েড দিতে হয়, কারণ টিবির মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। টিউবারকুলার প্লুরালিফিউশন তুমি যদি স্টেরয়েড না দাও তাহলে ওটা ভিসাল প্লুরাল এবং প্যারাটাল প্লুরালের মধ্যে অ্যাডিশন করায় ফেলে, ঠিক আছে, এই জন্য স্টেরয়েড দেওয়া লাগে। নেক্সট হচ্ছে নিউমোথোরাক্স, এটা সাধারণত বোর্ড ভাইভাতে জিজ্ঞেস করে, মানে চেস্ট এক্সরে দিয়ে আগায় আর কি, কারণ শর্ট কেসে নিউমোথোরাক্স দেওয়াটা একটু টাফ। এই পয়েন্টগুলো পড়বা, কী কী পয়েন্ট থাকে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো জায়ান্ট বুলা, ডেফিনেটিভ সাইন হলো হাইপার রেজোনেন্স অন পারকাশন, আর ব্রেথ সাউন্ড থাকবে না। ইনভেস্টিগেশনগুলো চেস্ট এক্সরে দিয়ে করি। টাইপ অফ নিউমোথোরাক্স এটা জিজ্ঞেস করে, স্পন্টেনিয়াস হতে পারে, সেকেন্ডারি হতে পারে, সরি স্পন্টেনিয়াস, একটা ট্রমাটিক। হ্যাঁ, ট্রমাটিকটা তোমাদের আন্ডারে পড়ে না, তো স্পন্টেনিয়াসের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি। হ্যাঁ, আচ্ছা, টাইপস অফ স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স এটা মানে তিনটা, ক্লোজড, ওপেন, আর একটা হলো টেনশন। তো ভালভুলার, এটা একটা হলো টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সটা সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে। এই গ্রেডিং দরকার নেই। কী কী রেলেভেন্ট দেখবা, দরকার নেই। মাঝে মাঝে বুলা আর নিউমোথোরাক্স ডিফারেন্সিয়েট করা যায় না, হ্যাঁ, তখন আমাদের সিটি স্ক্যান করা লাগে। ট্রিটমেন্ট কি করবা, ট্রিটমেন্ট হলো আইসিডিডি, হ্যাঁ, ইন্টারকোস্টাল চেস্ট, ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনেজ, আইসিটি ড্রেনেজ। এক বাক্যে বলো, স্যার আমি আইসিটি ড্রেনেজ করব উইথ ওয়াটার সিল। হ্যাঁ, আচ্ছা, এগুলো দরকার নেই। রিকার নিউমোথোরাক্সের কজ লিখছে, এগুলো দরকার নেই। সার্জারি মানে ইয়ে নাই আর কি। ক্যাটামেনিয়াল নিউমোথোরাক্স, এটা হলো অনেক মহিলার মেনস্ট্রুয়েশনের সাথে নিউমোথোরাক্সের সম্পর্ক আছে, এটা অনার্সের জন্য জিজ্ঞেস করে, জাস্ট নামটা জানো, ঠিক আছে। টেনশন নিউমোথোরাক্স কি, এটা ভিভিআই, এটা নিয়ে ডিটেলস জিজ্ঞেস করে স্যাররা। এটার ফিচার্স কি, এটার কজ কি, এটা ট্রিটমেন্ট কি করবা। ট্রিটমেন্টের মধ্যে এই লাইনটুকু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ,
যে আমি ইমিডিয়েট একটা ইয়ে করবো, হোয়াইট বোর্ড নিডল ইনসার্শন করবো, যে ইমিডিয়েট ইনসার্শন অফ হোয়াইট বোর্ড নিডল সেকেন্ডারি কোস্টাল স্পেস ক্যাভিকানা উইথ দ্য পেশেন্ট সুপাইন, দেন আমি আইসিটি দিব। হ্যাঁ, এই জিনিসটা স্যাররা জানতে চায় ভাইভাতে। ইমিডিয়েটলি কি করবা, কোথায় করবা? ইমিডিয়েটলি একটা হোয়াইট বোর্ড নিডল দিব সেকেন্ডারি কোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে, ঠিক আছে? দেন আমি যাই ডেফিনেটিভ ট্রিটমেন্টে আগাবো আর কি, ঠিক আছে? এটা স্যাররা জানতে চায়, ওকে, মাথায় রেখো। আচ্ছা, কীভাবে বুঝবা যে আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ কাজ করতেছে? বাবলিং হবে, মানে তুমি যখন রোগীকে রেসপিরেশন নিতে বলবো তখন এয়ার কলাম মুভ করবে, ঠিক আছে? এটা আমরা বেশি ফোকাস করি। এবং এই ব্যাগটা কখনোই মানে ব্যাগটা যে ওয়াটার সিল ড্রেনেজ যে ব্যাগটা, এটা থাকবে রোগীর বিছানার নিচে। হ্যাঁ, কখনোই বিছানার উপরে উঠানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে রিমোট প্লেসে কাজ করলে কি করবো? জাস্ট হোয়াইট বোর্ড নিডল দিয়ে রোগীর যান বাঁচাবো, অক্সিজেন দিব, দেন রোগীকে সেন্টারে মানে নিয়ারেস্ট হসপিটালে পাঠাবো আর কি। হাউ লং লাং টেক্স টু এক্সপ্যান্ড, এগুলো তোমাদের জিজ্ঞেস করে না। হাইড্রোনিমোথরাস দরকার নেই, সায়েন্স অফ দরকার, এগুলো দরকার নেই, এখান থেকে আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ব্রঙ্কিয়েকটেসিস ইউজুয়ালি তোমাদের দেয় না, ঠিক আছে? ইউজুয়ালি তোমাদের দেয় না, মানে প্রফে দেওয়ার চান্স মানে রিলেটিভলি লেস। এটার মানে ফাইন্ডিং হলো রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লাংস যখন দেখতে যাবা কোর্স ক্র্যাকলস পাবা, রোগীর খুবই ব্যাড স্মেলিং স্পুটাম পাবে, এবং বলা হয় রোগী মানে সমুদ্রের মতো তার স্পুটাম তৈরি হয়, ঠিক আছে? এত ইনফেকশন হয়, মানে প্রচুর বাজে কফ এবং প্রচুর কফ তৈরি হয়, রোগী একদিনে 4-5 লিটার কফও তৈরি করে ফেলে, ঠিক আছে? এখানে জাস্ট কয়েকটা জিনিস পড়ো, আমি একটু দাগায় দিই। রোগীর বাইল্যাট্রাল ক্রেপিটেশনের কজ, ঠিক আছে? তারপরে পড়বা ব্রঙ্কিয়েকটেসিস জিনিসটা কি, কেন হয়, কিছু কনজেনিটাল ডিজিজ যেখানে ব্রঙ্কিয়েকটেসিস হয়, সিস্টিক ফাইব্রোসিস, কার্টেজ নার্ভ। হ্যাঁ, তারপরে টাইপসগুলো পড়ার দরকার নেই। এটা ক্যারেক্টারিস্টিক্স কি, আচ্ছা সরি, এইটা পড়ার দরকার নেই। কি কি কমপ্লিকেশন হইতে পারে, তো ব্রঙ্কিয়েকটেসিস হইলে আমরা অনেক সময় ওই লাঙের ওই সেগমেন্টটা কেটে ফেলাই দিই, ঠিক আছে? কি ইনভেস্টিগেশন করতে পারবা? ডেফিনেটিভ ইনভেস্টিগেশনটা হলো এইচআরসিটি, এটা সারা জিজ্ঞেস করে। হ্যাঁ, এক্সরে ফাইন্ডিংটা কিরকম? এক্সরে হলো হানিকম্ব অ্যাপিয়ারেন্স, এটা সারা শুনতে চাই মাঝে মাঝে, যে এক্সরেতে কী পাবা? হানিকম্ব অ্যাপিয়ারেন্স পাবো। তারপরে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের মেইন ট্রিটমেন্ট হলো পস্টুরাল ড্রেনেজ, ঠিক আছে? রোগীকে চেস্ট ফিজিওথেরাপি করানো লাগবে, চেস্ট ফিজিওথেরাপি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, সারা জিজ্ঞেস করে। মিউকোলাইটিক দেই, তারপরে হলো সার্জারির রোল আছে, ঠিক আছে? আচ্ছা, এটা মানে এতটুকুই জানো, এটা নিয়ে খুব বেশি কিছু জানে না আর কি। ব্রঙ্কিয়েটিস উইথ সিস্টিক ফাইব্রোসিস, এটা তোমাদের পড়ার দরকার নেই, আমি তোমাদের বয়সে পড়ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি নট ইম্পর্টেন্ট। ডিপিএল, ডিফিউজ ডিপিএলডি হলো ডিফিউজ প্যানক্রেমার লাং ডিজিজ, এটা নিয়ে আসলে সাধারণত তোমাদের লেভেলে ধরে না, ঠিক আছে? আমি বলবো কেউ যদি চাও ডিপিএলডি পুরোটাই স্কিপ করতে পারো, মানে দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ফাইনাল প্রফ, ঠিক আছে? ডিপিএলডি মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজগুলো সারা সাধারণত ধরতে চান না, এটা বাদ রাখো। কনসিডারেশনে চলে আসো, কনসিডারেশন ইম্পর্টেন্ট, কনসিডারেশন লাং ফাইন্ডিং, ভিভিভিআই, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসিডারেশন ডিফারেন্সিয়াল, কেন লাং অ্যাবসেস না, টিবি হইতে পারে কি না, ব্রঙ্কিয়েকটেসিস না কেন। তারপরে কনসিডারেশনের স্পুটাম ক্যারেক্টারটা কীরকম? রাস্টি স্পুটাম। হ্যাঁ, এটা শুধুমাত্র মনে রাখবা যদি কারো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে নিউমোনিয়া হয়, তখন যে কনসিডারেশন হয় সেক্ষেত্রে রাস্টি স্পুটাম, বাকিগুলোতে রাস্টি স্পুটাম না, ঠিক আছে? ইনভেস্টিগেশন কি করবা? ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সেলও থাকে, লাগে। কনসিডারেশন ডেফিনেশন কি? কনসিডারেশনের তোমার অ্যানাটমিক্যাল কি, ক্লিনিক্যালি কি? ক্লিনিক্যাল মানে হলো বেসিকলি নিউমোনিয়া ক্লাসিফিকেশন আর কি, ঠিক আছে? তারপরে 4টা স্টেজ কি, এখানে মাথায় রাখবা যে রোগী ক্লিনিক্যালি ভালো হয়ে যাওয়ার পরেও রেডিওলজিক্যালি ভালো হইতে 4 সপ্তাহ সময় লাগে। এটা অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে যে স্যার আমার তো এক্সরেতে আমি ভালো হইলাম না, তখন এই জিনিসটা ফাইনাল পর্বে জিজ্ঞেস করে, তখন বলতে হয় যে বাবা আপনি ভালো হবেন কিন্তু একটু সময় লাগবে, আপনার নিজে ভালো হয়ে যাওয়ার পরেও এক্সরেতে ভালো হইতে আপনাকে 1 মাস সময় দিতে হবে, ঠিক আছে? এটা সাদা শুনতে চাই, কারণ তোমরা যখন ইন্টার্ন হবা তোমরা এই কোয়েশ্চেনটা ফেস করবা, ঠিক আছে? কারণ রোগী এসে বললো স্যার আমি তো ভুগেছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম, ভালো হয়েছি, কিন্তু আমার এক্সরে তো ভালো না, তো আমার এলাকার গ্রামের ডাক্তার বলছে আমার
আমি সুস্থ হইনি, হ্যাঁ কী চিকিৎসা দিচ্ছেন আপনারা, তা এগুলো জিজ্ঞেস করে। প্রেজেন্টেশন এগুলো পড়তে হবে আর কি, এগুলো বেসিক্যালি এর জন্য লাগে, লং কেসের নলেজের জন্য লাগে। নিউমোনিয়ার কমপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদের ক্লাসে পড়াইছিলাম, যারা আমার ওই যে মেডিসিন শর্ট কেস লং কেস ক্লাসে ছিল। এগেইন কেউ যদি ইন্টারেস্টেড থাকো, যারা হয়তো পরবর্তীতে এসে ভিডিও দেখবা, চাইলে কোর্সে অ্যাটেন্ড করতে পারো। আমি হয়তো কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, ওখানে হোয়াটসঅ্যাপ করলে সামনে আমি দিয়ে দিই আর কি, কোর্স ডিটেল দিয়ে দিই। রিকার নিউমোনিয়ার কজ এগুলো দরকার নেই, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্ব 65 এটা না পারলে ফাইনাল প্রফ মানে একদম সাথে সাথে ফেল করবা, ঠিক আছে। স্কোর কোনটার কি ইম্পর্টেন্স, এটা ইম্পর্টেন্ট। কখন আইসিইউতে নিবা, এটা ইম্পর্টেন্ট। কী দিয়ে চিকিৎসা করি আমরা, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ ক্যাপ, এটা এখান থেকে পড়া উচিত না। এটা হলো ক্যাপের চিকিৎসা হলো তোমরা থেকে পড়বা, ওই এটা ডেভিডসনের বক্স আছে দেখবা। এটা ডেভিডসনের বক্স আছে, হ্যাঁ ওই ডেভিডসনের বক্স থেকে দেখো। আমার এই মুহূর্তে বক্সটা আপাতত মনে নেই, ঠিক আছে। ওকে, নোজোকোমিয়াল নিউমোনিয়া এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো স্যাররা জিজ্ঞেস করে না। টিপিক্যাল নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মাইকোপ্লাজমার হাউ টু ডায়াগনোস অ্যান্ড ট্রিট লিজেনেলা এগুলো দরকার নেই, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ভাইরাল নিউমোনিয়া এগুলো দরকার নেই। লাং কলাপস এটা অ্যাগেইন ইম্পর্টেন্ট, এটার ফাইন্ডিংগুলো পড়বা। লাং কলাপস সাধারণত দেয় হলো চেস্ট এক্সরেতে, ঠিক আছে। আর অথবা দিবে হলো তোমাকে আইদার চেস্ট এক্সরে দিবে, অথবা তোমাকে দিবে হলো ফাইনাল প্রফে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট যার লাং কলাপস আছে তাকে দিতে পারে। কি কি দেখবা, ধরো ক্লাবিং আছে কিনা দেখবো, তাহলে স্মোকারের দিকে বেশি যায়। কেন প্রলিফিউশন না, কেন থিক অ্যান্ড প্লোরা না, কেন কনসোলেশন না, এগুলো পড়বা আর কি। হোয়াট ইজ ফাইব্রোসিস, কুড ইট বি ফাইব্রোসিস, এই কোয়েশ্চেন পড়ার দরকার নেই। ফাইব্রোসিস নিয়ে মাথায় রাখবো, তোমাদের মানে সাবদের ঢোকার চান্স খুবই কম। হ্যাঁ, তারপরে কলাপসের ক্লাসিফিকেশন এগুলো স্যাররা জিজ্ঞেস করে না। সেন্ট্রাল পেপার দরকার নেই। কী কী ইনভেস্টিগেশন করতে চাও, ইজি পড়বা, ঠিক আছে। আচ্ছা, ফাইব্রোসিস অফ লাং এটা দরকার নেই। লাং অ্যাবসেস এটা ভিভিভিআই, হ্যাঁ এটা সাধারণত রোগীরা যেহেতু খুব টক্সিক থাকে লাং অ্যাবসেসের, শর্ট কেসে দেন না, কিন্তু এক্সেতে থাকে, ঠিক আছে, এক্সেতে পড়তে হয়। আচ্ছা, কেন লাং অ্যাবসেস এটা পড়বা। ব্রঙ্কিয়েক্টেসিসে লাং অ্যাবসেস হইতে পারে, ইনভেস্টিগেশন কী কী করবা এটা জিজ্ঞেস করে। হোয়াট ইজ লাং অ্যাবসেস জিজ্ঞেস করে, কজগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ, তারপরে ধরো কী কী ক্লিনিক্যাল ফাইন্ডিং এটা জিজ্ঞেস করে, ফিজিক্যাল ফাইন্ডিং এগুলো সব পড়তে হবে তোমাদের, ঠিক আছে। কমন সাইট দরকার নেই। লাং অ্যাবসেসের কমপ্লিকেশন কি ইম্পর্টেন্ট, কীভাবে চিকিৎসা করবা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্জারি সাধারণত রোল নাই খুব একটা। আমি হয়তো যে আমার পিডিএফে যেগুলো লাইন দাগানো এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, এগুলো হয়তো পরে তোমাদের দিয়ে দিব। সার্জারির ইন্ডিকেশন কি দরকার নেই। লাংয়ের মানে কী কী কারণে ক্যাভিটারি লাং অ্যাবসেস মানে ক্যাভিটারি লাং লিশন হয় সেটা ইম্পর্টেন্ট। এখান থেকে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, সিওপিডির বেসিক্যালি সব লাগে। সিওপিডি যেহেতু লং কেস এখানে অনেক কিছু লাগে আর কি। সিওপিডির ক্লিনিক্যাল ফাইন্ডিং ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, কীভাবে কনফার্ম করবা স্পাইরোমেট্রি, এই ফাইন্ডিংটা কি। এটা 3টা পয়েন্ট আছে, এটা একদম ডিরেক্ট ডেভিডসন থেকে নেওয়া, ঠিক আছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি ইনভেস্টিগেশন করতে চাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সিওপিডি ডেফিনেশনটা মাঝে মাঝে ভাইভাতে জিজ্ঞেস করে। প্রেজেন্টেশন কি এটা ইম্পর্টেন্ট। কী কী সিস্টেমিক ফিচার থাকে, এটা একটা ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এটা তোমরা কেউ পড়ো না। হ্যাঁ, এটা ডেভিডসনে আছে, ডেভিডসনে একটা ছবি দেওয়া আছে একটা লোকের, ওখানে সিস্টেমিক ফিচারগুলো লেখা আছে। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর সিওপিডিতে তোমাদের কাছে যখন আসে তখন তো সিওপিডি নিয়ে আসে না, কি নিয়ে আসে। স্যার এরকম একটা জিজ্ঞেস করে যে সিওপিডি রোগী ও তো বাসায় ছিল, ও হাসপাতালে কেন ভর্তি হয়েছে, তখন জিজ্ঞেস করতে হয় যে সিওপিডি রোগীদের প্রায়ই ইনফেকশন হয়। যখন ইনফেকশন হয় এটাকে বলা হয় অ্যাকিউট এক্সাসারবেশন অফ সিওপিডি। হ্যাঁ, তো সিওপিডি রোগীরা যখন হাসপাতালে ভর্তি হয় সাধারণত এইসব অ্যাকিউট এক্সাসারবেশন নিয়েই আসে। তো এখানে কি কি অর্গানিজম দিয়ে অ্যাকিউট এক্সাসারবেশন হয় এটা স্যাররা জিজ্ঞেস করে, ঠিক আছে, কারণ এটা না জানলে তুমি চিকিৎসা করতে পারবে না।
তারপর সিওপিডির প্রগনোসিস বা স্টেজ দেখার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া নাম হলো গোল্ড ক্রাইটেরিয়া। জাস্ট নামটা জানবা, কারণ নামটা পারলেই সাদা খুশি হয়ে যায়, এর ভিতরে কোনো কিছু পড়া লাগিবে না। ওকে, বাদ জাস্ট ক্রাইটেরিয়ার নাম জানবা। সিওপিডি কমপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি তো ইয়েতে ফেস করবা, তুমি তো ওই কী বলে, তুমি তো লং কেসে ফেস করবা। সিওপিডির ম্যানেজমেন্টের মধ্যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে মাঝে মাঝে যদি বুলেক্টমি করা লাগে। সিওপিডির ট্রিটমেন্ট এটা আসলে ম্যানেজমেন্টের ডেভিডসন থেকে পড়া উচিত। এটা আমার যে লং কেসের কোর্সে আমি পড়াইছি, যারা কোর্সে আসো তারা ওইভাবে দেখে পড়ে নিও। হ্যাঁ, এটা ডেভিডসন থেকে না পড়াই, মানে এটা আব্দুল্লাহ স্যারের বই থেকে না বলাই ভালো, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ ডোমিসিলারি অক্সিজেন, এটা সারা জিজ্ঞেস করে, ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করে, এটা একটা নিউ কনসেপ্ট সিওপিডিতে আসছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিওপিডিতে কেন লো কনসেন্ট্রেশন অক্সিজেন দিবে, এটা মাস্ট। এই কোয়েশ্চেন যারা প্রফ দিবা অলমোস্ট সবাই ফেস করবা। হ্যাঁ, কেন 2 থেকে 4 লিটার অক্সিজেন দেওয়া লাগে, ঠিক আছে। সিওপিডির প্রগনোসিস দেখি আমরা হলো বোর্ড ইন্ডেক্স দিয়ে, এটাও জাস্ট নাম জানবো, ভিতরে পড়ার দরকার নেই। আচ্ছা, সিওপিডির অ্যাকিউট এক্সারসেপশন ম্যানেজ করো কিভাবে, এটা রিটেনে আসে। আর ভাইভাতে কেউ যদি না পারো এটা বইলা দিও, তাইলেও হবে। সিওপিডির ডিসচার্জ এটা এগুলো দরকার নেই। আচ্ছা, ক্রনিক ব্রঙ্কাইটিস এগুলো আমি আলাদা করে পড়াচ্ছি না, কারণ ক্রনিক ব্রঙ্কাইটিস মানে সিওপিডি পড়লেই ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসেমা কাভার হয়ে যায়। হ্যাঁ, আলাদা ভিতর থেকে কোনো কোয়েশ্চেন আলাদা করে পড়ার দরকার নেই, এই আলাদা করা মানে পড়ার দরকার নেই আর কি। কারো কেউ ইন্টারেস্টেড থাকলে পড়তে পারো। ট্রিটমেন্ট অফ ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসেমা ইজ সেম লাইক ট্রিটমেন্ট অফ সিওপিডি, ঠিক আছে। এগুলো এখান থেকে না পড়লেও হবে, ঠিক আছে। ওকে, এগুলো স্কিপ করতে পারো। এখান থেকে জাস্ট এই যে হোয়াট ইজ পিঙ্ক পাফার ব্লো ব্লোটার এই জিনিসটা একটু পড়বা, আর রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এর ডিফারেন্সটা পড়বা। তারপর আসুন ম্যাস লিজন ইন দ্য লাংস, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা লং কেসে থাকে, এক্সরেতেও থাকে, ঠিক আছে। লং কেস, এক্সরে, শর্ট কেস, 3 জায়গাতে মানে প্রফের মেডিসিনের 3 জায়গাতেই এই ম্যাস লিজন আসলে থাকতে পারে, ঠিক আছে। এটা ক্লিনিক্যাল ফাইন্ডিং ইম্পর্টেন্ট। ওয়াইড ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা, কী কী দেখতে চাও, এটা প্রফে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। সারা একটা ম্যাস লিজন পাইলেই লং কেসে বলে আচ্ছা আর কি কি হাতে পায়ে কি দেখবা দেখো, ঠিক আছে, আর কি কি ফাইন্ডিং আছে সেটা জানতে চাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে চোখে কি দেখবা, চোখে হর্নার সিনড্রোম যদি হয়, ধরো একটা লাংয়ের এপেক্সে টিউমার থাকলে ওটা সিম্প্যাথেটিক চেইনকে ইয়ে করে, ব্লক করলে হর্নার সিনড্রোম হয়, এটা জিজ্ঞেস করে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, এখান থেকে যে যতগুলো কোয়েশ্চেন আছে এগুলো সব প্রফে ফেস করবা, মানে সব বলতে সব প্রফে ফেস করবা, ঠিক আছে। লাং ক্যান্সারের ক্লাসিফিকেশন এটা বলবা। হ্যাঁ, স্মল সেল আর নন স্মল সেল, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা যেমন লাংয়ের পেরিফেরিতে হয়, তারপরে স্মল সেলটা কোথায় হয়, স্কোয়ামাস কোথায় হয়, লার্জ সেল কোথায় হয়, এগুলো সব প্রফে জিজ্ঞেস করে। হ্যাঁ, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। প্যানকোস্টোমার বলতে কি বুঝো, এটা টিউমার দ্যাট অ্যারাইজেস ফ্রম এপেক্স অফ দ্য লাং, জাস্ট নাম জানো, এটার স্পেশালিটি কি, এটা হর্নার সিনড্রোম করতে পারে, আর কিছু পড়ার দরকার নেই। প্রেজেন্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা ভিভিভিআই। হ্যাঁ, আচ্ছা, লাং লিশনের কারণে প্রেজেন্ট করতে পারে, লোকাল স্প্রেড ইন দ্য মিডিস্ট্রিয়ামের কারণে হতে পারে, ডিস্টাল মেটাস্টাসিসের কারণে হতে পারে, নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি সিনড্রোমের কারণে হতে পারে। এটা এক্স্যাক্টলি ডেভিডসন এইভাবে লেখা। হ্যাঁ, তারপর কি কি নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন আছে, এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এই যেভাবে ভাগ করে বলছে সেভাবে বলা। এন্ডোক্রাইন আছে, নিউরোলজিক্যাল আছে, মাস্কুলোস্কেলেটাল আছে, হেমাটোলজিক্যাল আছে, হার্ট আছে, স্কিন আছে, রেনাল আছে, মেটাবলিক আছে, ঠিক আছে। এসব জিজ্ঞেস করে। তারপরে এই জিনিসটা স্যারা জিজ্ঞেস করে যে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট তোমার কাছে আসছে চেস্ট পেইন নিয়ে, কেন হয়েছে, প্রচণ্ড চেস্ট পেইন স্যার, পসিবল চেস্ট ওয়াল মেটাস্টাসিস বা রিবে মেটাস্টাসিস। এক্সরে কী করবা, এর মধ্যে ওই মনে রাখবা যে অ্যাডেনোকার্সিনোমা যেটা সেটা হলো লাংয়ের পেরিফেরিতে হয়, আর স্কোয়ামাস কার্সিনোমাটা হয় হইলো লাংয়ের সেন্টারে, ঠিক আছে। তাহলে কারো যদি মানে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করতে চাও সেটা করবা স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য। কারো যদি সিটি গাইডেড এফএনএসি করতে চাও তাহলে এটা করা যায় মেইনলি অ্যাডেনোকার্সিনোমার জন্য, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এই জিনিসটা সারা জিজ্ঞেস করবে। আচ্ছা, স্পুটামে ম্যালিগন্যান্ট সেল পাইলে
স্পুটামে ম্যালিগন্যান্ট সেল পাইতেছো, তাহলে স্পুটামে ম্যালিগন্যান্ট সেল পাওয়া মানে হলো এটা মানে মাঝখান থেকে আসতেছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার চান্স বেশি। কখন ব্রঙ্কোস্কোপি করবা এগুলো তো ইম্পর্টেন্ট না। এটা ট্রিটমেন্টে এত ডিটেলস পড়ার দরকার নেই, ট্রিটমেন্টের মধ্যে প্রোটোকল পড়বা আর কি। প্রোটোকলটা আমি তোমাদের বলি। প্রোটোকলটা হলো সার্জারি আছে, রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে, ডিটেলস একদমই কোনোটারই লাগে না, ঠিক আছে। জাস্ট সাররা এটার মধ্যে মানে ব্রঙ্কেল কার্সিনোমার মেইন পয়েন্ট হলো সাররা ক্লিনিক্যাল ফাইন্ডিং তোমার কাছে বেশি গুতাবে, ঠিক আছে। কখন রোল অফ স্টেজিং এগুলো দরকার নেই, স্টেজিংটা ইম্পর্টেন্ট না। লাং ক্যান্সার এগুলো দরকার নেই, এগুলো এটা এই জিনিসটা সাররা জিজ্ঞেস করে না। লোবেক্টমি নিউমেক্টমি এই পুরো টপিকের একটা লাইনও পড়ার দরকার নেই, রিউমাটয়েড লাং তোমাদের লেভেলে লাগে না, ঠিক আছে। ওকে, তাহলে রেসপিরেটরি সিস্টেমটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা ক্লাসটা শেষ হলো, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অ্যাবডোমেনটা পড়বো। তো আমরা একটু দেখি যে আসলে যে মেডিসিন শর্ট কেস লং কেস যে কোর্সটা এটা আসলে কেন ইউনিক। হ্যাঁ, তো এটা হলো বেসিক্যালি যখন তুমি ওয়েবসাইটে ঢুকবা, দিস ইজ দ্য কোর্সের আউটলাইন। সো এখানে ধরো আমি লং কেস ক্লাস নিয়েছি টোটাল 17টা, আর শর্ট কেসের উপর 9টা ক্লাস আছে, টোটাল 26টা ক্লাস। এখানে কিছু যে ডান পাশে কিছু স্টুডেন্টদের রিভিউ দেখা যাচ্ছে, ওটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো। সো সাপোজ আমরা একটু দেখি যে ধরো যে এটা হলো ক্লাসের ভিডিও, আমরা একটু দেখি যে ধরো সিএলডি ক্লাসটা আসলে ক্লাসগুলো আমরা কীভাবে নিই। তো যে কোনো ক্লাস নেওয়ার সময় যেটা করা হয় যে আমি ফার্স্টে ডেভিডসনটা তোমাদের পড়াই, বা ডেভিডসনের কোন জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ পুরো বডি আমরা ডেভিডসনটা পড়ে ফেলি। লিভারের যেহেতু মেটাবলিজম হচ্ছে অনেক বেশি টক্সিক, কালার কোডের মধ্যে ধরো একটা সিএলডি পেশেন্ট কি নিয়ে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা লং কেস গুছানো থাকে। তো এই লং কেসের পিডিএফ থাকলে লিখবা পেশেন্টকে পাওয়ার কথা না, হার্নিয়াল অরিফিস ইনট্যাক্ট হেয়ার ডিস, সেটা এই পিডিএফ স্যারদেরকে বলতে হতো যে স্যার স্প্লিনের সাইড ইউনারি প্রোটিন করছিলাম, এটা তখন সবে সিএলডি, ঠিক আছে, যেভাবে সব পড়ায় ফেলছি। অ্যাবডোমেনের ফাইন্ডিং এটা বেসিক্যালি যখন তুমি মেডিসিনের শর্ট কেস লং কেসের কোর্সটা করবা, তোমার মেডিসিনের লং কেস এবং শর্ট কেস মোটামুটি 80% কাভার হয়ে যায় আর কি। পুরো ভাইবার যত টপিক আছে এর মধ্যে দেখা যায় যে মেজরিটি তো স্যাররা লং কেস থেকে কোয়েশ্চেন করে, তো 80% এখানেই কাভার হয়ে যায় আর কি। আর এর বাইরে যদি এক্সরের কোর্সটাকেও নিতে চাও, বেসিক অফ এক্সরে, সেখানে বাকি হোপফুলি তোমাদের রিটেনের কিছু টপিক বাদে মোটামুটি সবই কাভার হয়ে যায়, ঠিক আছে।